আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আজ আমরা হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় পড়ার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ফয়সাল মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী শিক্ষক, হরুলি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সদর। তোমরা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করো। আমরা আজ অষ্টম অধ্যায় এর নগদান বইয়ের একটি অংশ দুগরা নগদান বই নিয়ে আলোচনা করব। তোমরা ছবিতে দেখছ একটি চেক এবং টাকা, নগদ টাকা, অর্থাৎ ব্যাংকে লেনদেন এবং নগদ টাকায় লেনদেন। দুগরা নগদান বইতে এই দুইটি আলোচনা করা হবে। দুইটিরই লেনদেন লিখতে হয়। আমরা অতীতে আমরা আগে পড়েছি নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদা। এই জাবেদার সাথে দুইগরা নগদান বইয়ের কি মিল আছে, কি অমিল আছে। নগদ প্রাপ্তি জাবেদায় উদ্ধৃতি বা জের লিখতে হয় না, এটা একটা অমিল। আমরা অমিলগুলো আগে আলোচনা করব। এখানে আমরা লিখেছি জাবেদা আর এখানে লিখছি নগদান বই। নগদান বই যা একই সাথে জাবেদা এবং খতিয়ান। এখানে আমরা প্রত্যেকটা জাবেদার মতো আলাদা আলাদা করে লিখি, ডেবিট ক্রেডিট দুইবার লিখি, কিন্তু এই জায়গায় আমাদের একটা টাকা দুইবার লিখতে হবে না, একবার লিখব, যেহেতু এটা খতিয়ানের মতো নগদান বই। এই জায়গায় আমরা ব্যালেন্স লিখব না বলেছিলাম জাবেদাতে। খতিয়ানে আমরা উল্লেখ করছি ব্যালেন্সটা লিখব। প্রথম তারিখের ব্যালেন্সটা উদ্ধৃতিটা লিখব, শেষ তারিখেরটাও আমরা এখানে লিখব। দ্বিতীয় আমরা আরেকটা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় আরেকটা কথা আমরা পড়েছিলাম, এটা হচ্ছে নগদ এবং নগদ তুল্য। অর্থাৎ ব্যাংকে লেনদেন হলো, নগদ লেনদেন হলে একই সাথে লিখে ফেলবো একটা কলামে। এই যে নগদ কলামে আমরা লিখে ফেলবো, টাকা আসলে বা গেলে দুইটাতেই আমরা নগদ কলামে লিখব। ব্যাংক চেকের মাধ্যমে ব্যাংকে টাকা বাড়লেও নগদ কলামে লিখবে, ব্যাংক থেকে চলে গেলেও নগদ কলামে, অর্থাৎ দুইটাই আমরা একই সাথে লিখি। কিন্তু এই নগদানের দুইগরা নগদান বইতে আমরা দুইটা একসাথে লিখব না, নগদের জন্য আলাদা কর, ব্যাংকের জন্য আলাদা কর। নগদ এই জায়গায়, ব্যাংক এই জায়গায়, নগদ এই জায়গায়, ব্যাংক এই জায়গায়। টাকা এবং ব্যাংক আলাদা দুইটা হিসাব রাখব। এরপরে আরেকটা আমরা নগদ প্রদান প্রাপ্তিতে বলেছিলাম ব্যাংক জমা, ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন। এই দুইটার কোনোটাই আমরা লিখব না, কিন্তু এখানে ব্যাংক জমাও লিখব আমরা, ব্যাংক থেকে ব্যবসার জন্য উত্তোলন, এই দুটাই আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে আগের দুইটা পার্টের সাথে এই পার্টটা একটু মিল থাকবে। এখানে আমরা ব্যালেন্স লিখব আর ব্যাংক জমা, ব্যাংক থেকে উত্তোলন লিখব, আর ব্যাংক আলাদাভাবে লিখব, নগদ আলাদাভাবে লিখব। এখানে আমাদের মিল থাকবে, এটা নগদ প্রাপ্তিটা আমরা এই জায়গায় লিখব, টাকা পেলে, আর টাকা প্রদান করলে এই জায়গায় লিখব। তাহলে নগদান বইতে একই সাথে আমরা প্রাপ্তি এবং একই সাথে প্রদান লিখছি। যদিও আমরা এখানে প্রাপ্তিটা আলাদা লিখতাম, প্রাপ্তি জাবেদাতে, নগদ প্রদান জাবেদাতে আলাদা লিখতাম। এই দুইটা একই সাথে, এক জায়গায় প্রাপ্তি, এই জায়গায় প্রদান লিখে ফেলব। প্রাপ্তিটা ডেবিট পাশে লিখব, প্রদানটা আমরা ক্রেডিট পাশে লিখব। এই হলো আমাদের পূর্বের জ্ঞান বা পূর্বের জানার চেয়ে একটু পার্থক্য। পূর্বে আমাদের যেটা জানা ছিল সেটার সাথে এটা অতি সামান্য পার্থক্য আছে। অনেকগুলা বিপরীতও আমরা দেখেছি। এইটা আমরা সতর্কতার সাথে লিখব। তাহলে আমরা এগিয়ে যাই। এগিয়ে গেলে আমরা সামনে
তিনটা নগদান বই আমরা একই সাথে দেখব। তিনটা নগদান বইয়ের মধ্যে একগড়া নগদান বই, এখানে ছোটো, একদম ছোটো ব্যবসা প্রতিষ্ঠানে এটা রাখা হয়। এখানে কোনো ব্যাংক, যারা ব্যাংকে লেনদেন করে না এরা এটা রাখে। যেহেতু নগদান বই আমরা বলেছি একই সাথে খতিয়ানের কাজ হবে, সেজন্য এখানে আমরা ব্যালেন্সটা লিখব। এরপরে 2 নম্বর আমরা দেখব দুগড়া নগদান বই, যেটা আজকের আলোচ্য বিষয়। এখানে একটা গড় বেশি থাকবে। একগড়া নগদান বইয়ের সাথে এটা হুবহু মিল। এখানে তারিখ, প্রাপ্তি, বাউচার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা সব মিল। কি অমিল হবে? অমিলটা হবে এখানে একটা ব্যাংক যোগ হবে ডেবিট পাশে, আর ক্রেডিট পাশেও যোগ হবে একটা ব্যাংক। তাহলে এটা হয়ে গেল দুগড়া নগদান। তাহলে দুগড়া নগদান আছে, তিনগড়া নগদান একেবারেই মিল। প্রাপ্তি, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক, তারিখ, প্রদান, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক। দুইগড়া নগদানের মতো হুবহু আমরা এটা লিখে ফেললাম। একটা গড় খালি আছে, তাহলে এইখানেই অমিল হবে। অমিলটা কি হতে পারে? অমিল হবে তিনগড়া নগদান বইয়ে প্রাপ্ত বাট্টা। যেই পাশে প্রাপ্তি আছে, টাকা পাওয়ার সময় কিছু টাকা কম দেব, সেটার নাম হবে প্রাপ্ত বাট্টা। আর টাকা প্রদান করার সময় কিছু টাকা কম দেব, সেটা হবে প্রাপ্ত বাট্টা। তাহলে প্রদান করার সময় কিছু টাকা কম দিলে তার নাম হবে প্রাপ্ত বাট্টা। পাওয়ার সময় কিছু টাকা কম দিলে এটা হবে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা দুইটা গড় বাড়বে তিনগড়া নগদান বইয়ে। এই হলো 3 প্রকারের নগদান বইয়ের পার্থক্য। যদিও আরও একটা নগদান বই আছে খুচরা নগদান, সেটা আমরা আমাদের সেটা যেহেতু সিলেবাসে নেই, সেটা আমরা পড়ব না। এবার আমরা মূল আলোচনায় আছি দুইগড়া নগদান বই। আমি এখানে একটা নাম লিখে দিতে হবে, যে কোনো একটা নাম লিখতে হবে যার নগদান বই হচ্ছে। এরপরে দুইগড়া নগদান বই, এপাশে ডেবিট, এপাশে ক্রেডিট শব্দ লিখব। এখানে 12টা ঘর থাকবে। 1 তারিখ ব্যালেন্স দিয়ে শুরু হবে এবং শেষ তারিখটাও ব্যালেন্স দিয়ে শেষ হবে। এখানে শুরু এবং শেষ দুইটাই ব্যালেন্স দিয়ে শুরু, ব্যালেন্স দিয়ে শেষ। কয়েকটা বিষয় আমরা আরও একবার একটু আলোচনা করে নিচ্ছি। এই কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা দুইগড়া নগদান বই শুরু করব। এই বিষয়গুলো আমরা মাথায় রাখব। এক হলো নগদ অর্থের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হলে পাশাপাশি আমরা লিখব ব্যাংকের ঘরে। 2 নগদ অর্থ বৃদ্ধি পেলে আমরা লিখব ডেবিট, বা নগদ অর্থ পাওয়া গেলে ডেবিট। নগদ অর্থ হ্রাস পেলে লিখব ক্রেডিট পাশে। 3 নগদ শুধু ডেবিট উদ্ধৃতি হবে, এই যে উদ্ধৃতি মানে ব্যালেন্স। নগদে শুধু ডেবিট পাশে ব্যালেন্স হবে, এইটা আমি ডেবিট পাশে ব্যালেন্স বলেছি। এই কালার করা ব্যালেন্সটাই নগদে এই পাশে হবে, এই ডেবিট ব্যালেন্স হবে এই ডিসেম্বরের 1 তারিখ, মানে এই মাসের পরের মাসে যেটা ব্যয় হবে সেটা। অর্থাৎ সেটা আমরা ভিতরেও বের করে দেখাবো, তবে ক্রেডিট পাশে। এই ক্রেডিট পাশে যেটা আমরা বের করে দেখাইয়ে পরের মাসের জন্য রাখবো, সেটা হবে আসল ব্যালেন্স। যেই পাশে রাখবো সেই পাশের নাম অনুসারে হবে। যেহেতু ডেবিট পাশের এইটার এসেছে, এটা হবে ডেবিট ব্যালেন্স। এরপর ক্রেডিট, ব্যাংকের ব্যালেন্স ডেবিট পাশেও হতে পারে, ক্রেডিট পাশেও হতে পারে। আমরা এখানে দেখিয়েছি শুধু ডেবিট পাশে, কারণ একটা ব্যালেন্স দুই পাশে দেখা যায় না একই সাথে। তাহলে কোনোটা ডেবিট পাশে ব্যালেন্স হবে, ডেবিট ব্যালেন্স হবে ব্যাংকের, আবার কোনোটা ক্রেডিট হবে। তাহলে ব্যাংক জমাও হতে পারে, ব্যাংক জমা উদ্ধৃত, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে, ব্যাংকের জমার চেয়ে বেশি টাকা তুলে ফেলেছে, সেরকমও হতে পারে। তাহলে ব্যাংকের যেটা উভয় পাশে হতে পারে। ব্যাংকের ব্যালেন্সটা, উদ্ধৃতিটা উভয় পাশে হতে পারে। এবার একটা ব্যাপার আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যেটা আমরা নগদ প্রাপ্তি প্রদানে করি না, একগড়া নগদানে করি না, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা। বিপরীত মানে আমরা বুঝেছি একটা ডেবিট হলে একটা ক্রেডিট হবে, বিপরীত এটা সোজা হিসাব। নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুইটি একই সাথে প্রভাবিত হবে। নগদান বাড়লে ব্যাংক কমবে, ব্যাংক বাড়লে নগদান কমবে, এটা হবে কন্ট্রা। এখানে আমরা নগদ থেকে টাকা তুলে ব্যাংকে জমা দেবো, ব্যাংক থেকে টাকা কমিয়ে নগদে বাড়াই ফেলবো, কমিয়ে বাড়াবো, বাড়িয়ে কমিয়ে, এইরকম।
এটাই হবে কন্ট্রা বিপরীত। বিপরীত দাখিলা মানে একটি ডেবিট হলে অন্যটি ক্রেডিট। বরং নগদ টাকা যদি ডেবিট হয় ব্যাংক ক্রেডিট, আর এখানে যদি ব্যাংক লিখি ব্যাংক ডেবিট হলে নগদ টাকা ক্রেডিট। এটাই হলো বিপরীত দাখিলা। এখন আমরা মূল কাজে শুরু করি। এটা একটা কোয়েশ্চেন, এটা তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার 110 কাজ দেওয়া আছে। এটা কাজে যতগুলো সমস্যা দেওয়া আছে সবগুলো আমরা এখানে লিখি নাই, যেহেতু এই স্লাইডে সবগুলো দিলে লেখা খুব বেশি ছোটো হয়ে যাবে। যেগুলো দিলে অন্যগুলো বোঝা যাবে সেই সমস্যাগুলো আমরা এখানে এনেছি। নভেম্বর 1 হাতে নগদ ব্যাংক জমা। হাতে নগদ এবং ব্যাংক জমা একই সাথে। এটা 1 তারিখের, যেহেতু এটা ব্যালেন্স। মারুফের নিকট থেকে 10% বার্তায় 100 টাকার পণ্য বিক্রয় করে 6000 টাকার চেক পাওয়া গেল। আমরা কারবারি বার্তাগুলো আসলে এখানে লিখি না, বিক্রির সময় যে বার্তা হয় সেটা আমরা এখানে লিখব না। তাহলে যদি না লিখি বিক্রির, এখানে পণ্য বিক্রয় লিখব আমরা 9000 টাকা। যেহেতু আমাদের এটা হচ্ছে কি নগদান বই, এখানে আমরা 9000 লিখতে পারবো না, আমরা লিখব 6000। শুধু নগদ টাকাটাই লিখব, অতিরিক্ত লিখতে পারবো না। তাহলে কোয়েশ্চেনটা যদি এরকমও থাকে, কিন্তু আমরা লিখতে পারতেছি মাত্র 6000 টাকা, যেহেতু নগদ 6000 টাকা। এটা নগদের ঘরেও লিখতে পারবো না, লেখা আছে চেক পাওয়া গেল, এটা লিখব ব্যাংকের ঘরে। ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। এটা ব্যাংক কমবে, নগদ বাড়বে, এটাই হবে কন্ট্রা। সাইদের নিকট থেকে পাওনা বাবদ চেক প্রাপ্তি, চেক প্রাপ্তি 2000 টাকা, নগদ চেকে বাড়বে, ব্যাংকের কলামে বাড়বে। ইসলাম ব্যাংক সন্সের নিকট থেকে 4000 টাকার পণ্য নিষ্পত্তিতে 3800 টাকা প্রাপ্তি। এখানে একটা বার্তা পেয়েছে 200 টাকা, তবে যেহেতু 2 গড়া নগদান বই, আমরা এখানে বার্তা লিখব না। আর বার্তা তো নগদ নয়, বার্তা হচ্ছে এটা অনগদ একটি হিসাব। তাহলে পূর্ণ নিষ্পত্তির যে 3800 টাকা পেয়েছে এই টাকাটাই আমরা লিখব, এটাই নগদ পেয়েছে। আসবাবপত্র ক্রয় বাবদ নগদ থেকে চলে যাচ্ছে 3000 টাকা, ব্যাংক থেকে 2000 টাকা। চেক যেহেতু দিয়েছে ব্যাংক থেকে কমে যাচ্ছে, ব্যাংকে লিখবো এটা, নগদ এটা লিখবো ক্রেডিট পাশে। ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও কন্ট্রা হবে, যেহেতু জমা দিতে নগদ টাকা আগে কমিয়ে ফেলতে হয়, আবার পকেটে নিতে হয়, হেঁটে গিয়ে ব্যাংকে জমা দিতে হয়। তাহলে আগে নগদ কমবে, এরপরে ব্যাংক বাড়বে। এটাতে এটা হবে কন্ট্রা, বিপরীত দাখিলা, একটা কমবে একটা বাড়বে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 1500 টাকা। ব্যক্তিগত প্রয়োজন মানে হচ্ছে এটা আর ফেরত আসবে না, মালিক ব্যাংক থেকে নিয়ে বাড়িতেই নিয়ে যাবে। তাহলে এটা উত্তোলন হবে 1500 টাকা, এটা কন্ট্রা হবে না, এটা এক পাশে বসবে। বেতন প্রদান করা হলো 5000 টাকা। তাহলে আমরা কাজটা শুরু করি। আমরা এইভাবে একটা গড় তৈরি করব। গড় তৈরি করে আমরা সালও লিখে ফেলতে পারবো। এভাবে আমরা গড়টা তৈরি করব কোনো কোয়েশ্চেন শুরু করার আগে। এখানে গড় থাকবে 1 2 3 4 5 6, এই পাশেও থাকবে 1 2 3 4 5 6, মোট 12টা গড় থাকবে 2 ঘরা নগদান বইতে। এরকম গড় আমরা তৈরি করে ফেলবো। তৈরি করার পরে আমরা কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে এখানে লিখে ফেললেই আমাদের সমস্যার সমাধানটা হয়ে যাবে, আমাদের এই গাণিতিক সমস্যাটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা এক পাশে লিখব ডেবিট, এক পাশে লিখব ক্রেডিট। ডেবিট কোন পাশে লিখব? যেই পাশে আমরা পাবো, প্রাপ্তি, পাওয়া গেলে নগদ টাকা, পাওয়া গেলে ব্যাংক টাকা, পাওয়া গেলে আমরা ডেবিট পাশে লিখব। আর চলে গেলে, প্রদান করা হলে, কাউকে প্রদান করা হলে, নগদ টাকা প্রদান করলে আমরা ক্রেডিট পাশে লিখব। ব্যাংক থেকে টাকা প্রদান করলে বা চেক দিলে এটাও আমরা ক্রেডিট পাশে লিখব। এবার আমরা সমস্যা নিয়ে আলোচনা করি। নভেম্বর 1 হাতে নগদ 7000 টাকা, ব্যাংকে জমা 5000 টাকা। তাহলে নভেম্বরের 1 তারিখ এই টাকাগুলো আমাদের জমা ছিল। হাতে নগদ এত টাকা ছিল, ব্যাংকে জমা ছিল এত টাকা। এই 1 তারিখের যে টাকাগুলো থাকবে সেটা আমরা লিখব, তারিখ লিখলাম, সেটার নাম হবে, এই নগদের ঘরে লিখলাম। যেহেতু ব্যাংক জমা বলেছে, ব্যাংক এ পাশেও লেখা যায় যদি এখানে ব্যাংক জমা অতিরিক্ত লেখা থাকে, কিন্তু যেহেতু জমা বলেছে ব্যাংক জমাটা এই পাশেই বসবে।
এবং এই টাকা দুইটা আমরা কী লিখব, এর নাম হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি, এই 1 তারিখের টাকাটা হবে ব্যালেন্স বিডি, এটা নগদান বইতে থাকবে। এরপরে দ্বিতীয় হলো নভেম্বরের 4 তারিখ, মা রুফার নিকট 10% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়। 10,000 বাট্টায় যদি 10,000 টাকার পণ্য বিক্রয় হয়, তাহলে 10% বাদ দিলে 1,000 টাকা বাদ দিলে 9,000 টাকা লেখা উচিত ছিল, প্রয়োজন ছিল, বা 9,000 টাকা আমরা নগদের করে লিখব। কিন্তু এখানে বলা হচ্ছে আমরা চেক পেয়েছি 6,000 টাকা, তাহলে নগদে লিখতে পারছি না, আবার 9,000ও লিখতে পারছি না। যেহেতু পেয়েছি 6,000, তাহলে বাকিগুলো বাকিতে আমরা লিখছি নগদান বই, এখানে কোনো বাকি লেখা যাবে না, তাহলে ওই 3,000 টাকা আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে লেখা শুরু করি। আমরা এটা নভেম্বরের 4 তারিখ, এটা পেয়েছি, সেজন্য আমরা প্রাপ্তির পাশে লিখব 6,000 টাকা পেয়েছি ব্যাংকের ঘরে বাড়বে, কারণ চেক পাইলেই আমরা এটা ব্যাংকের করে বাড়িয়ে দেব। আমরা মনে করব ব্যবসায়িক চেক মানি হবে ক্রস চেক, এটা বাহক চেক নয়, ক্রস চেক অবশ্যই ব্যাংকে জমা দিতে হয়। তাহলে বিবরণে আমরা লিখব বিক্রয়ের কারণে আমরা এই টাকা পেয়েছি, বিক্রয়ের জন্য 1 টাকা পেয়েছি, এই টাকা বিক্রয় থেকে এসেছে। পরের সমস্যা হচ্ছে নভেম্বর 7, ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা। যদি কোনো ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে, আসলে ব্যবসার জন্যই তুলে, এটা কন্ট্রা হবে, এটা ব্যাংকে কমে যাবে এবং নগদে বেড়ে যাবে। তাহলে এক পাশে ডেবিট হবে, এক পাশে ক্রেডিট হবে, একটা কমবে একটা বাড়বে, বিপরীত দাহিলা হবে। তাহলে আমরা লেখা শুরু করি। কীভাবে লিখব? 7 তারিখ, ব্যাংক থেকে কমলে আমরা ক্রেডিট পাশে লিখি, প্রদান করলে ব্যাংক মানুষকে প্রদান করেনি, ব্যবসায়ীকেই প্রদান করেছে, ব্যবসায়ী এই টাকাটাগুলো নিয়ে আসবে। এই পাশে ক্রেডিট পাশে লিখলাম ব্যাংকে কমেছে, একই টাকা আমরা ডেবিট পাশে নগদে লিখলাম, নগদ বেড়েছে। আমরা টাকাগুলোই আগে লিখে ফেলব, এতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাহলে কারণ এখানে লেখাগুলো ভুল সচরাচর হয় না, কিন্তু টাকাগুলো ভুল হলে ব্যালেন্স মিলে না, এটা আমরা নাম্বার পাই না। সেজন্য আমরা টাকাগুলোই আগে লিখলে ভালো হয়, আমি তাই টাকাই আগে লিখছি। তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেছে, নগদ বেড়ে গেছে 7ই নভেম্বর। এই টাকা কোথায় গেল? নগদে চলে গেল, এই নগদে চলে এসেছে এই টাকা ব্যাংক। এরপরে 13ই নভেম্বর, সাইদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি 2,000 টাকা পাওয়া গেছে, চেক পাওয়া গেলে ব্যাংক বাড়বে। তাহলে ব্যাংকে বাড়িয়ে দিলাম 2,000 টাকা। কয় তারিখ? 13ই নভেম্বর। কার কাছ থেকে পালো? সাইদ হিসাব। এরপরের সমস্যা 16 তারিখ, ইসলাম অ্যান্ড সন্স এর নিকট হতে 4,000 টাকা পাওনা। ইসলাম থেকে 4,000 টাকা পাওনা ছিল, কিন্তু ইসলাম আমাদেরকে দিল 3,800 টাকা, 200 টাকা আমাদের দেয় নাই। তাহলে আমরা এখানে লিখতে পারবো টাকা পেয়েছি, নগদ টাকা পেয়েছি আমরা 3,800 টাকা। তাহলে 3,800 টাকা আমরা এখানে লিখলাম। কয় তারিখ? নভেম্বর 16। কার কাছ থেকে পেলাম? বিবরণীতে আমরা লিখব প্রাপ্তিতে ইসলাম অ্যান্ড সংস। আমরা ইসলাম অ্যান্ড সংসের কাছ থেকে পেয়েছি। কার কাছ থেকে পেয়েছি? ইসলাম অ্যান্ড সংস। পরের কোয়েশ্চেন, নভেম্বর 20, আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3,000 টাকা প্রদান। এই প্রদান। তাহলে এখান থেকে 3,000 টাকা নগদ, 2,000 টাকার চেক, 2,000 টাকা ব্যাংক থেকে চলে যাবে, যেহেতু আমরা প্রদান করেছি। তাহলে এটা লিখে ফেলি, নগদ 3,000 টাকা চলে যাচ্ছে ব্যাংক চেকে, 2,000 টাকা ব্যাংক থেকে চলে যাচ্ছে চেকের কারণে। তারিখ 20শে নভেম্বর, আসবাবপত্র। পরের কোয়েশ্চেন, পরের সমস্যা, নভেম্বর 25 ব্যাংক জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা। জমা দিলে অবশ্যই নগদ কমাইতে হবে,
পকেটে নিতে হবে, ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। তাহলে আগে নগদ কমিয়ে ফেলি, এটাও হবে, এটাকে বলা হবে কন্ট্রা, বিপরীত দাখিলা। একটা কমবে একটা বাড়বে। নগদ ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে বাড়বে, নগদ টাকা কমবে। তাহলে লেখা শুরু করি। নগদ টাকা কমবে, নগদ টাকা আমরা প্রদান করেছি, আমাদের প্রদান করেছি, কোথায় গেছে টাকাটা? নগদ টাকাটা আমরা নিয়ে ফেলেছি, এটা ব্যাংকে জমার জন্য আমরা প্রদান করেছি, ব্যাংকে প্রদান করেছি। নগদ টাকাটা আমরা ব্যাংকে প্রদান করেছি, নগদ টাকা তুলে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদ টাকা তুলে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদ কমেছে, ব্যাংক বেড়েছে। এবার আমরা সাজিয়ে লিখে ফেলি নভেম্বর 25 নভেম্বর 25 নভেম্বর ব্যাংক হিসাব। এই টাকাটা কোথায় চলে গেছে? ব্যাংক হিসাবে। নভেম্বর 25 এই টাকা কোথা থেকে এসেছে? এই টাকা কোথা থেকে এসেছে? এই টাকা নগদ থেকে এসেছে। পরের সমস্যা 26 নভেম্বর। 26 নভেম্বর ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এই ব্যক্তি যদি টাকা ব্যাংক থেকে তুলে ফেলে, সেটা আর ব্যাংকে আনবে না, মালিক বাড়িতে নিয়ে যাবে। তাহলে ব্যাংক থেকে চলে যাচ্ছে 1500 টাকা, তারিখ 26 নভেম্বর। 26 নভেম্বর কে নিয়ে যাচ্ছে? মালিক, সুতরাং এটা উত্তোলন। 30 নভেম্বর 5000 টাকা বেতন, 5000 টাকা বেতন দেওয়া হলো। 5000 টাকা বেতন প্রদান করলে, নগদ প্রদান করলে নগদ কমে যাবে। এখানে 5000 টাকা কমে যাচ্ছে, সাজিয়ে লিখলে 30শে নভেম্বর। 30শে নভেম্বর বেতন। তাহলে এই হলো আমাদের সমস্যার সমাধান। এখন আমরা এটা যোগ করে ফেলব। যোগ করার জন্য আমরা উভয় পাশে দুইটা দাগ টেনে দিলাম। দাগ টানার পর নগদ অবশ্যই এই পাশ বড় হবে, নগদ অবশ্যই আমরা ডেবিট কার্ড যোগ করে ফেলব। ডেবিট কার্ড যোগ করে দিলাম 13,800 টাকা। আমরা ব্যাংকটা এই পাশ যেহেতু বড় এই পাশ যোগ করছি, ব্যাংক বড় এই পাশও বড় হতে পারে, কিন্তু আমাদের এই সমাধানে এখানে আমরা ব্যাংক এই পাশটা বড় পাচ্ছি। এটা যোগ করলাম 5, 6, 11, 12, 13 এবং 4 17, এই পাশটাই বড়। এই সংখ্যাটা আমরা এখন কি করব? বিপরীত পাশে লিখে দেব 13,800 13,000। এই 17,000টা আমরা বিপরীত পাশে লিখে দেব। 17,000 আমরা ডেবিট পাশে পেয়েছি, বড় সংখ্যা। তাহলে যোগ করে বড় সংখ্যাটা যোগ করব, ওটা উভয় পাশে লিখে দেব। এখন এই পাশটা যোগফল সঠিক থাকলেও এই পাশের যোগফলটা ভুল। দেখা যাক 3, 4, 7, 7, 5, 12 লেখা আছে 13, তাহলে এটা ভুলটাকে আমরা শুদ্ধ করার জন্য 1800 যোগ করে দিলাম। এখন শুদ্ধ হয়ে গেছে। আমরা এই ব্যাংকটাও সেভাবে বের করলাম। ব্যাংক 10,500 টাকা দেওয়ার কারণে এটাও শুদ্ধ হয়ে গেল। এই যে অতিরিক্ত টাকা দিয়ে আমরা এই যোগফলটাকে সমান করলাম, এই অতিরিক্ত টাকাটার জন্য আমরা তারিখ ব্যবহার করব মাসের সর্বশেষ তারিখ। আমরা জানি নভেম্বর মাসের সর্বশেষ তারিখ 30, এটা 30 দিনের মাস। সুতরাং লিখলাম 30শে নভেম্বর। আর এই জায়গায় আমরা লিখব ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন, বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এই টাকাটা। ব্যালেন্স সিডি লিখব মাসের শেষ তারিখে। এরপরে এই টাকাটা আমরা আবার এখানে লাইন টেনে দিয়েছি, দুইটা লাইন টেনে দিয়েছি, দুইটা দাগ টেনে দিয়েছি। দাগ টেনে দেওয়ার পর হিসাব শেষ করার পর এই টাকাটা আমরা এখানে বাইরে বের করে রাখব। এই ব্যালেন্সটা আমরা বাইরে বের করে রাখব। নগদের ঘরে 1,800 টাকা, এই 10,500 টাকা এখানে বের করে রাখলাম। 10,500 টাকা দুইটা বের করে রাখলাম। এগুলো যে ব্যালেন্স সেগুলো আমাদের লিখে রাখতে হবে। এখানে নভেম্বরের 30, আর এখানে এই পরে সমস্যা সমাধানের পরে আমরা যেটা বের করে রাখব, যেটা কাজ শেষে যেটা বের করে রাখব, সেটার তারিখ হবে পরের মাসের 1 তারিখ। এই ব্যালেন্সটা আমরা বের করে রাখলাম। এটা আবার শুরু করার সময় এটা দিয়ে শুরু হবে, পরের মাসের দুগারা নগদান। তাহলে ডিসেম্বর 1 তারিখ। এই জায়গায় আমরা কি লিখব? এই জায়গায় এখানে যেটা লিখছি ব্যালেন্স বিডি, শুরুর ব্যালেন্সটা সব বিডি লিখব। এটা আনিত হয়েছে ব্রট ডাউন।
তাহলে এই জায়গায় আমরা ব্যালেন্স বিডি লিখে দিলাম। তাহলে আমাদের 2 গড়া নগদান এভাবেই শেষ। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো 2 গড়া নগদান কিভাবে লিখতে হয়। 2 গড়া নগদান বই তোমরা পরীক্ষার হলে লিখবে এরকম। পরীক্ষার হলে এভাবে লিখবে, এখানে টান দিয়ে যোগ করে ফেলবে, আবার টান দিয়ে এই ফলটা এই পাশে লিখবে, যেটা কম থাকে সেটা এখানে লিখে যোগফল বরাবর করে ফেলবে। এই কম থাকাটাকে বলা হবে ব্যালেন্স সিডি, এটা বাইরে বের করে রাখবে। এটাই হলো 2 গড়া নগদান বই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।